পূর্ণি এবার ইনোসেন্ট মুখ করে তাকিয়ে রইল সেই দিকে। সে কি বাচ্চা নাকি আজব? নিজের মেকআপ নিজে কেন খাটবে? এই কিসব লজ্জাজনক কথাবার্তা। পূর্ণি ফিক করে হেসেই ফেললো সেসব ভেবে। একটা মানুষকে আর কয়বার খুন করবে এই মরণঘাতী হাসি দিয়ে? পূর্ণি ঘাড় ঘুরিয়ে তাকালো আবার দরজার দিকে। পূর্ণ দৃষ্টি মেলে তাকালো তার একান্ত পুরুষটার দিকে। বাইরে দিয়েই স্যুট বুট পরে রেডি হয়ে এসেছে সে। তাকে দেখে পূর্ণির মনে হলো সে কি আকর্ষণ করবে এই মানুষটার প্রতি। সে কি আকর্ষণ করবে এই মানুষটাকে? সে তো নিজেই এই মানুষটার প্রতি আকর্ষিত হয় বারবার। সে নিত্য জিম করা বলিষ্ঠ দেহ, হাতের শিরোপুষরা টান টান স্পষ্ট, এমনকি হাতের মাসেলসগুলো ফুলে শার্টের সাথে যুদ্ধে নেমেছে। গম্ভীর তামাটে সুদর্শন মুখটায় বাঁকা হাসি। পূর্ণি নিজের লজ্জা সংকট সব ভিতরে চেপে রেখে দৃঢ়তার সাথে এক পা করে এগিয়ে দুহাত উঠিয়ে রেবারের গলা পেঁচিয়ে ধরে মিষ্টি হেসে বলল, ঠিক যতবার আমি মুগ্ধ হব আপনাকে দেখে। রেবার বেশ অবাক হলো পূর্ণির এমন আগমন দেখে। তাই বাইরে প্রকাশ না করে তার কোমর পেঁচিয়ে নেশালো গলায় বলল, আজ লজ্জা পাচ্ছ না যে? ব্যাপার কি? কেমন লাগছে আমায় আগে বলুন। বলেই পূর্ণি নিজেকে রেহেবারের হাত থেকে ছাড়িয়ে দুবার ঘুরে নিজের সাজ দেখালো রেহেবারকে। রেহেবার মৃদু হেসে পূর্ণির কোমল হাত দুটো ধরে টেনে কাছে এনে তাতে চুমু দিয়ে বলল, I can't decide what's more beautiful, you or the way you try hide your blush. এতক্ষণ নিভৃতে নিজের ভেতর লুকিয়ে রাখা লজ্জারা যেন উপচে বেরিয়ে আসতে চাইল। পূর্ণির মনে হলো তার মুখে বোধহয় কেউ একমুঠো গোলাপি আবির ছুঁড়ে মেরেছে। সত্যিই তো, বিয়ের এত বছর পর তার এই লজ্জা পাওয়া কোনো কাজের কথা নয়, সে পায়ও না। কিন্তু এই গভীর নেশালো দৃষ্টি আগের মতোই যে তার বুকে কাঁপন সৃষ্টি করে। শ্বাস আটকে আসে, চিত্ত চঞ্চল হয় তার। You have no idea how much I want to mess up that lipstick. রেবারের নেশালো দৃষ্টির পানে চমকে চোখ তুলল পূর্ণি। এবার তার আমেহার কথাটা মাথায় খেল। এই জন্য সে ওই কথা বলেছিল। মানুষ দিন দিন চালাক হচ্ছে, আর সে কিনা আরো ইনোসেন্ট হয়ে যাচ্ছে। হায় কপাল! সে ভালোই জানে এই শেমলেস মানুষটা এখন শুরু করলে আরেকটু আরেকটু বলে তার পুরো সাজ খেটে দম নেবে। অনেক কষ্ট করে এই প্রথম এত ভালোবেসে সাজিয়েছে তার ননদ ননাসরা। আর তার চেয়ে বড় কথা, সে তো লজ্জা বেরোতেই পারবে না কারোর সামনে। না না, তা তো হতে দেওয়া যাবে না। পুনি একটু সাহস দেখিয়ে নিজের ডান হাত উঠিয়ে চেপে ধরল তার দিকে ধাবিত হওয়া পুরুষালী ঠোঁট। তারপর মুচকি এসে বলল, নট নাও, পার্টি কমপ্লিট হতে দিন, তারপর। রেবার ভারী বিরক্ত হলো। বউটার দিন দিন সাহস বাড়ছে না, মোটেই ভালো কথা না। রোমান্সের টাইমে কারোর বাধা সে একদমই পছন্দ করে না, স্বয়ং বউয়ের তো আরোই নয়। তাই এমন বিরক্ত হয়েই মুখ থেকে হাতটা নামিয়ে বলল, Skip the party, especially when you look like this. পুনি ঠোঁট টিপে হেসে নিজেকে ছাড়িয়ে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে আবেদনময় ভঙ্গিতে বলল, বি পেশেন্ট টিল টু নাইট মিস্টার, সামথিং বিউটিফুল শিওরলি অ্যাট ইউ। রেহেবার বুকে হাত গুজে এক পা করে এগিয়ে এসে আয়নায় দাঁড়ানো পুনির পেছনে দাঁড়ালো। আয়নায় ফুটে ওঠা পুনির প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রেহেবার চোখ ছোট ছোট করে এক ভ্রু উঁচিয়ে বলল, Ah, really? পুনি আবারও হাসল। আয়নায় পুনরায় তাদের চোখাচোখি হলো। দুজনেই মুগ্ধ হলো দুজনকে একসাথে দেখে। একটু বেশি মানাচ্ছে বোধহয় দুজনকে একসাথে, নাকি শুধু তাদের মনের ভাবনা এমন। Don't look at me like that, darling. I do have the power to ruin all your makeup right now. পুনি হকচকিয়ে গেল। কোথা থেকে কি? মুখ ভেঙচি কেটে বিড়বিড় করল, শেমলেস একটা, 2 বাচ্চার বাবা হতে যায়, তাও লুচ্চামি যায় না। রেওয়ার শব্দ করে হেসে পেছন থেকে পুনিকে জড়িয়ে ধরে বলল, 1 ডজন বাচ্চার বাবা হলেও আমি এমনই শেমলেস থাকবো, বুঝলে? বলেই হুট করে কি মনে করে পিছনে ঘুরে পা উঁচু করে পুনি রেহেবারের অধরে অধর মিলিয়ে দিল গভীরভাবে। রেহেবার কিছু বুঝে ওঠার আগেই তা হুট করে ছেড়েও দিল। তারপর পুরুষালী গালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, বাকিটা রাতে পুষিয়ে দিব, কেমন? বলেই দৌড়ে বেরিয়ে গেল রুমের দরজা খুলে পূর্ণি দৃষ্টিসীমার বাইরে যেতে। তবে রেহেবারের ধ্যান ভাঙল। আচমকা এমন বিরল আক্রমণে তার বিস্মিত হওয়ার সময়টুকু যেন পেল না। হঠাৎই হেসে ফেলল সে পূর্ণির এমন কাণ্ডে। পকেটে হাত গুজে বিড়বিড় করে বলল, বুকের দহন যে আরো বাড়িয়ে দিলে পূর্ণিমা। রাত অবধি অপেক্ষা করা যে দুষ্কর হয়ে গেল আবারও।
আমেহা শাড়ির পিনটা ঠিক করতেই দরজায় টোকা পড়ল। আমেহা চেনে এই অস্তিত্ব, তাই আর পরখের দরকার পড়ল না। গলা উঁচু করে বলল, দরজা খোলা আছে, দেখুন। জোহান এতক্ষণ বাইরের কাজের তদারকি করছিল। একমাত্র সে ছাড়া এই বাড়ির দু জামাই ঠিকভাবে এই বাড়ির কিছু জানে না, তাই রেহেবার কাজে থাকায় তার উপর ভারটা বেশি পড়েছে, যার দরুন ঘেমে নিয়ে একাকার সে। রুমে প্রবেশ করতেই বেডে গিয়ে শার্টের দুটো বোতাম খুলে বসলো। আবার পাল্টাতে হবে তাকে শার্ট, ভিজে একাকার এটা। এসির হাওয়া প্রাণ ভরে এক নিঃশ্বাসে টেনে নিয়ে চোখ খুলতেই দৃষ্টি থমকে গেল। এতক্ষণে তো সে লক্ষ্যই করেনি তার দেয়া লাল শাড়ি গায়ে, পরনে অন্য দিনের তুলনায় একটু বড় বড় কানের আর হাতের বালা। এই যা! জোহান বুঝতে পারল না আমাকে সত্যি এত সুন্দর লাগছে, নাকি সে শুধু ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখছে বলে তাকে এত সুন্দর লাগছে। আমার কোনো দিকে খেয়াল নেই, সে নিজের মতো সেজে চলেছে। মাঝে মাঝে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত এটা ওটা খুঁজতে যাচ্ছে, কিন্তু জোহানের দিকে তাকাচ্ছে না। বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর জোহান নিজেই বিরক্ত হয়ে বলল, আমেহা, আমার শার্ট বের করে দাও। ওই পাশে রাখা আছে, দেখুন। না, তুমি দাও। আমি ফুস করে দম ছেড়ে পিছন ফিরে জোহানের পরনের অর্ধেক ভেজা শার্ট দেখে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, আরে, এত ঘেমে গেলেন কিভাবে? রুমে যে আস্ত এক আগুনের গোলা ঘুরে বেড়াচ্ছে তার তাপে। আমায় আবার অস্বস্তিতে চোখ পিটপিট করে শার্টটা পাশ থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার শার্টটা। তুমিই পরিয়ে দাও। জি। আমি হা হয়ে গেল এমন আবদারে। ইতস্তত করে বলল, আপনি পরে নিন না। বাপের বাড়ি এসে স্বামীর সেবা যত্ন করা একেবারে ভুলে গেছো দেখছি বউ। আসো, আমি দেখাচ্ছি কিভাবে সেবা যত্ন করবে। জোহানের এরূপ কথা শুনে আমি চোখ বড় বড় করে ছিটকে সরে গিয়ে বলল, থাক, আপনারা শেখানো লাগবে না। আপনার শেখানোর ধরন আমার জানা আছে। তাড়াতাড়ি উঠে জামা বদলান। তুমি পরিয়ে দাও, নয়তো আমি এই শার্ট পরিপাটিতে যাব। চেনো তুমি আমায়? আমি ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল। কি মুসিবত এখন! সে জানে এখন সে তার কথা না শুনলে সেটাই করবে, তার প্রমাণ আগেই পেয়েছে। তাই আর দেরি না করে ধীরে ধীরে এগিয়ে মাথা নিচু করে নিজেই জোহানের শার্টের বোতাম এক এক করে খুলতে লাগলো। তবে চোখ তুলে তাকায় দেখতে পেল একজোড়া চোখ কত আকুলতা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। নতুন শার্ট পরানো শেষে আবার বোতাম লাগানোর সময় জোহান ঘোর লাগানো গলায় বলল, আমেহা, হুম। এখন যদি তোমায় একটা চুমু খাই তুমি কি রাগ করবে? আমি তাও মাথা তুলল না। লজ্জা ডানা ঝাপটালো মনে। পেটের ভেতর যেন প্রজাপতি ওড়া শুরু করলো সখানেক, তবু বাইরে তা প্রকাশ করলো না। শার্টের বোতামেই আঙুল বোলাতে বোলাতে বলল, চুমুটা শুধুই চুমুতে সীমাবদ্ধ থাকলে না। জোহান হাসলো ঠোঁট মেলে। মেয়েটা এতদিনে তার মতিগতি বেশ ভালোই রপ্ত করতে পেরেছে দেখে মন তারও পুলকিত হলো। আর কিছু না বলেই তাকে টেনে এক প্রকার হামলা চালালো তার উপর। তৃষ্ণার্ত মানুষ যখন সামনে জল পেলে হামলা চালায়, ঠিক তেমন। আমেহার আন্দাজকে সত্যি করে দিয়েই চুমুটা শুধু আর চুমুতে সীমাবদ্ধ থাকলো না, তার সমস্ত বেশভূষা ঘেটে তবেই রেহাই দিল তাকে। আমেহা নিজের অর্ধেকের বেশি খোলা শাড়ির এমন বেহাল দশা দেখে কাদো কাদো মুখ করে তাকালো জোহানের দিকে। জোহান তা দেখে মাথা চুলকে হাসার চেষ্টা করলে বলল, সরি, কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। কপাল আমার, ভাবির অমন পেছনে লাগলাম তাই নিজের এই অবস্থা হলো। আর জীবনে যদি এই লোকের কথায় সাই দিয়েছি আমি। বলেই গজগজ করতে করতে আমেহা আবারও শাড়ি পরল, মেকআপ তুলে নতুন করে মেকআপ করলো, তারপর চোখ দিয়ে ভস্ম করে দেবে এমন একটা লুক দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জোহান বেচারা ইনোসেন্ট মুখ করে বউয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে তাকে যে কেউ দেখে বলবে সেই পৃথিবীর সবচেয়ে ইনোসেন্ট একজন মানুষ, যে ভাজা মাছটা উল্টে খেতে কি চিনতেও পারে না। দেখতে দেখতেই গড়ালো সময়। বিশাল বাড়িটায় ধীরে ধীরে মানুষজনের সমাগমে গম গম করতে শুরু করলো। আজ শুধু ফ্যামিলি মেম্বাররা একা নয়, পূর্ণের বিজনেসের এমনকি রেবারের কাজের থেকেও বেশ লোক এসেছে। তাছাড়া এই বাড়ির পুরনো বিজনেস পার্টনাররা যাদের আশরাফ সাহেব অ্যাটেন্ড করতেন, তিনি যেহেতু অসুস্থ পুরোটাই তার ভাই আব্দুলকেই সামলাতে হচ্ছে। তারপর বাড়ির ছেলে মেয়েদের বন্ধুবান্ধব তো আছেই। সব মিলিয়ে পূর্ণি নিজের অ্যারেঞ্জ করা পার্টির অর্ধেক মানুষকেই চিনতে পারছে না, তাও সবার সাথে হাসি মুখে কথা বলে আপ্যায়ন করছে। এমন সময় হুট করেই তার চোখ গেল সিঁড়ির দিকে।
রেহেবারের হাত ধরে রেহেনাব নামছে। দুজনের পরনেই একই রকম ব্ল্যাক স্যুট, জেল দিয়ে চুল সেট করা, হাতে রিস্ট ওয়াচ। রেহেনাবের এই স্যুট তো সে রেখে আসেনি, নিশ্চয়ই তার আবদারে তার বাবা কাস্টমাইজ করে নিয়ে এসেছে। ছেলের জন্য একই রকম। পুনির চোখ জুড়িয়ে গেল দুজনকে দেখে। ছেলেটা দেখতে পুনির আদলে হলেও পেয়েছে সব নিজের বাবার গুণ। পাশে 5টা তার বয়সী ছেলে দাঁড় করিয়ে দিলে তাকে যেন আলাদা করে চেনা যাবে। আর তার আসল কারণ বাবার মতো গাম্ভীর্য আর ব্যক্তিত্ব। পুনি মুচকি হাসল। বড় হতে না হতে না জানি আরো কত গুণ প্রকাশ পাবে তার। এখন থেকেই সে বাবাকে অনুসরণ করে চলার চেষ্টা করে, তার মতো করে কথা বলার চেষ্টা করে। পুনি সব অবলোকন করে আর হাসে। তার কাছে সবই কেমন সুখ সুখ লাগে। ভিড়ের মাঝেও পুনি ঠোঁটে এক চিলতে হাসি দেখে রেহেনাব দৌড়ে এলো। এসেই পুনির পা ঝাপটে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমার বাবার মতো লাগছে না মাম্মা? পুনি হেসে নিজের চোখের কাজল রেহেনাবের কানের পিছনে লাগিয়ে বলল, পাপার চেয়েও বেশি সুন্দর লাগছে আমার রিহু সোনাকে। রেহেনাব খুশিতে গদগদ হয়ে বলল। ফুপিদের দেখিয়ে হাসি। পুনি হেসে বলল, হ্যাঁ যাও, তবে কেক কাটার আগে চলে আসবে। রেহেনাব মাথা নেড়ে দৌড় দিল। পুনি রেহেবার এবার দুজনেই ব্যস্ত হয়ে পড়ল কথাবার্তায়। এত ব্যস্ততার মধ্যেও দুজনের চক্ষু দ্বারা নিজস্ব বাক্যালাপ থামল না। তবে কিছুক্ষণ যেতেই সেটি সম্ভব হলো না অতিরিক্ত মানুষজনের কারণে। পুনি লক্ষ্য করল একটা ছেলে অনেকক্ষণ ধরে তার পিছন পিছন ঘুরঘুর করছে। সে যেদিকে যাক না কেন নজরটা তার যেন বারবার ঘুরে ফিরে তার কাছেই আসছে। পুনি হঠাৎ কিভাবে এক ঝটকায় পিছনে ঘুরতেই ছেলেটা হকচকিয়ে গেল। পুনি এবার পা থেকে মাথা অবধি অবলোকন করলো ছেলেটির। স্যুট বুট পরা বেশ সুন্দর দেখতে ছেলেটি। বয়স দেখে পুনি আন্দাজ করল হয়তো তার বয়সী বা তার থেকে ছোট। তবে ছেলেটি প্রথমে হকচকিয়ে গেলেও পূর্ণিকে দেখে মাথা চুলকে মুচকি হাসল। তবে পূর্ণি হাসল না, একবার উঁচিয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি কি কিছু বলতে চান? না মানে আপনাকে দেখে ভীষণ ভালো লাগলো তাই আর কি। আপনিও কি গেস্ট? পূর্ণি আগের মতোই সিরিয়াস মুখ নিয়ে গম্ভীর গলায় বলল, প্রথমত আমি এই বাড়ির গেস্ট না, বাড়িটি আমার। আর দ্বিতীয়ত নজর হেফাজতে রাখুন, নইলে নজর দেওয়ার জন্য চোখ দুটোই আর হয়তো থাকবে না। ছেলেটি বোধহয় একটু হতভম্বই হলো। হওয়ারই কথা। পূর্ণির চেহারা দেখে কেউ আন্দাজ করতে পারবে না সে এমন ঠান্ডা হুমকি দিতে পারে। পূর্ণি দৃষ্টি ঘুরিয়ে সামনের দিকে অগ্রসর হলো। ছেলেটি হতভম্বের কারণ সে ভালোই বুঝেছে। অবশ্যই সে নরম, কিন্তু তা শুধু নিজের আপন মানুষগুলোর কাছে। আগের মতো যার তার উপর বিশ্বাস তার আর আসে না, আর না সবার সাথে নরম ব্যবহার করে। পুনি কিছু দূর এগোতেই ছেলেটার হুঁশ ফিরল। সে অগ্রসর হওয়ার জন্য পা বাড়াতেই সামনে এক বলিষ্ঠ পুরুষকে আবিষ্কার করল। বলা ভালো, তার চোখে চোখ রাখার জন্য মাথা কিছুটা উঁচুই করতে হলো। ছেলেটির চোখে মুখে বিস্ময়। সে তীক্ষ্ণ চোখে চোখ রাখতে পারল না বেশিক্ষণ। চোখ নামিয়ে নিয়ে জিজ্ঞেস করার আগেই অপর পাশ থেকে একটা অত্যন্ত কঠিন গলা ভেসে এলো। If you dare look again, be certain it's the last thing you've ever will say. আগের হুমকিটা একটু হালকা লাগলেও এই কথার পেছনে কথা বলার সাহস ছেলেটার হলো না, হওয়ার কথাও না। এই গলা শুনে তাবর তাবর মানুষের হাঁটু কাঁপবে। সে শুধু কয়েকবার চোখের পাতা ঝাপটে অন্যদিকে চলে গেল। Hey Rehobar, long time no see. How are you? রেহেবার হাতের বিয়ারের ক্যানে চুমুক দিয়ে ব্রুকুচকে পাশে ফিরল। ফিরে একটা মডার্ন সুন্দরী মেয়েকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভ্রুজোড়া স্বাভাবিক হয়ে গেল আবার। সেও মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, Oh Priya, I'm fine. What's about you? মেয়েটি এবার পাশের একটা বার টুলে উঠে বসে বলল, Nothing special. বরকে নিয়ে আপাতত ইউকেতে সেটেলড। আজ সকালে বাংলাদেশ ল্যান্ড করেছি, তাই বাবা সাথে করে নিয়ে এলো। তা শুনলাম তোর ছেলের নাকি জন্মদিন। রেহেবার ক্যানে আর এক চুমুক দিয়ে ছোট্ট করে বলল, তা বউকে তো দেখালি না? বাবা মা অনেক নাম করে তোদের, আর তোর বউ নাকি খুব সুন্দরী। কইসে দেখি আমাদের দ্য অ্যাংরি বার্ড কাকে রাজরানী বানালো। শেষ কথাটা যে সুন্দরীর উপর জোর দিয়ে একটু ব্যঙ্গ করেই বলল তা বেশ ভালোই বোঝা গেল। করারই কথা। সে একসময় রিজেকশন খেয়ে এসেছে, তাই আজ তারই আবার ছেলের কিনা বার্থডে পার্টিতে এসেছে সে।
একটু শফ তো থাকবেই। রেহেবার কিছু বলল না, শুধু বাঁকা একটা হাসি দিল। তারপর পুনিকে দেখে বলল, পূর্ণিমা, কাম হিয়ার। পুনি কারোর সাথে কথা বলছিল। রেহেবারের ডাকার আওয়াজ শুনে এক্সকিউজ মি বলে এগিয়ে এলো হাসি মুখে তার কাছে। প্রিয়ার মুখটা এবার যেন আধারে নেমে এলো। চোখ দিয়ে শুধু পর্যবেক্ষণ করতে লাগলো সামনের দাঁড়ানো অপরূপ নারীটিকে দেখে। মেট মাই ওয়াইফ, পূর্ণিমা। পুনি আগের মতোই হেসে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। প্রিয়া চোখের পলক না ফেলেই সেই হাত ধরতেই পুনি মিষ্টি গলায় বলল, কেমন আছেন আপু? প্রিয়া জোরপূর্বক হেসে মাথা নাড়িয়ে বলল, ভালো। তুমি কেমন আছো? ভীষণ ভালো। আপু, আপনি কেক নিয়েছেন? আমি এনে দিব? আরে না না, ব্যস্ত হয়েও না, আমি ডায়েটে আছি। প্রিয়ার চোখ ঘুরে কথা বলা শেষ হতেই রেহেবার পূর্ণিকে কিছুটা নিজের দিকে টেনে এনে বলল, যদি আমি সৌন্দর্য দিয়ে কাউকে বিচার করি না, তবুও বলবো ও একটু বেশি সুন্দর। বলেই পুরীর চোখের দিকে তাকালো। পূর্ণির চোখে প্রশ্নের মেলা। সে বুঝতে পারছে না কথা থেকে কোন কথায় এলো টপিকটা। সে এবার নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে নিজের কোমর দিয়ে রেহেবারের হাতটা ছাড়িয়ে অন্যদিকে চলে গেল। পার্টি মেহমানদের ঠিকঠাক মতো দেখাশোনা, বাচ্চাদের হুটোপুটি সব গিয়ে কমলো রাত 11:15 পুনি বাচ্চাদের জোর করে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে শুতে পাঠিয়েছে। আজ যেহেতু সবাই একত্রিত হয়েছে, কেউ কাউকে ছাড়া শোবে না। অগত্যা একটা পুরো রুমই বাচ্চাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সব কাজ মেটার পর বাড়ির সব সদস্যরা খেতে বসলেন একসাথে। হাসি মজায় দিনটা হয়ে উঠল মুখরিত। ডিনার শেষে পূর্ণি কিছু জিনিস নিয়ে যেই ঘুচিয়ে রাখছিল, এমন সময় পেছন থেকে বলিষ্ঠ হাত দুটো তাকে দড়ির মতো পেঁচিয়ে ধরল। পূর্ণি হালকা চমকে উঠলেও পর মুহূর্তে নিচু গলায় বলল, বাড়িতে এখনো লোকজন আছে অফিসার, তাই একটু কম জ্বালান আমাকে। তোমাকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? কটা বউ আছে আমার শুনি? রেবারের ব্যঙ্গাত্মক কথায় পূর্ণি চোখ ছোট ছোট করে বলল, কেন, আরো বউ আনতে চান নাকি? রেবার আবার পূর্ণিকে ছেড়ে তার পাশের রেলিংয়ে হেলান দিল। হাত ভাঁজ করে ভাবুক ভঙ্গিতে বলল, বউ যদি এমন পালাই পালাই করে, তবে অবশ্যই আরেকটা নতুন দরকার। বেশি বেশি আদর পাওয়া যাবে। কথাটা নেহাতি মজার ছলে বলা, কিন্তু পূর্ণির ঘন ঘন মুড সুইংয়ের ফলে কথাটা সে এতটাই মনে নিল যে মুহূর্তে তার চোখ ছলছল করে উঠল। বুকের ভেতরটা জ্বালা করে উঠল। মাথার ভেতর ভেসে উঠল সেই সব দিন যখন নিজেকে মনে হতো অপ্রয়োজনীয়, অপ্রিয়। ওই ছলছল চোখ নিয়ে রেহবারের দিকে অভিমানী দৃষ্টিতে তাকাতেই রেহবার নিজেই হক চুকিয়ে গেল। কি করবে বুঝতে না পেরে দুহাত স্যারেন্ডার করার মতো করে তুলে বলল, সরি সরি, আর বলবো না। পুনি আর কথা বলল না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। রেবার বুঝলো এখনো রাগ কমেনি তার ম্যাডামের। নিজেকে কষিয়ে দুটো চর মারতে ইচ্ছে হচ্ছে তার। কেন যে সে মাঝে মাঝে এসব ভুলে যায়। পুনি এখন স্বাভাবিক মুডে থাকে না বেশিরভাগ সময়। পূর্ণিমা, এবারও কোনো সায়রা না দেখে রেবা নিজেই পূর্ণির বাহু শক্ত করে ধরে নিজের দিকে ফেরালো। তার দুহাতের তালুতে নিল সেই অভিমানী মুখ। তবে পূর্ণির চোখ মেলালো না, তাকিয়ে রইল নিজের দিকে। তাকাতই বা কিভাবে? তীক্ষ্ণ চোখের দিকে তাকালে সে আর নিজেকে সামলাতে পারবে না। সে জানে এক্ষুনি যার কথায় আঘাত পেয়েছে, কেঁদে তার বুক ভাসাতে চাইছে না সে। লুক ইনটু মাই আইস পূর্ণিমা। পূর্ণিমা। এত আদরে ডাকের বিপরীতে পূর্ণির সমস্ত পরিকল্পনা ব্যর্থ হলো। দিক বিদিক ভুলে নিজের ছলছল করা কাজল কালো চোখ রাখল ওই তীক্ষ্ণ চোখে। তখনই এতক্ষণের সামলে রাখা চোখের জল টুক করে পড়ল গালবে। রেবার সেই গড়িয়ে পড়া জলই পরম যত্নে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। পুনি চোখ বন্ধ করে অনুভব করল সেই ছোঁয়া। ক্ষণিকের মধ্যে রেবার পুনরায় নিজের অবস্থানে ফিরে এলো। পুনিও চোখ মেলালো ফের। এই চোখে তুমি ছাড়ার কারোর অস্তিত্ব তুমি দেখতে পাও? পূর্ণিমা জবাব দিল না, শুধু চেয়ে রইল সেই পারে। রেবার এবার একটু টেনেই তাকে বুকে জড়িয়ে নিয়ে নরম গড়ায় বলল, তুমি ছাড়া এই জীবনে আমি দ্বিতীয় কাউকে চাই না, কিচ্ছু চাই না। বিশ্বাস করো, আমার বাড়ি, ভরসা স্থল, আদর, অভিযোগ, অভিমান সব তোমার মধ্যেই সীমাবদ্ধ। পূর্ণিমা ছাড়া এবার অস্তিত্বহীন। তো এসব বলতে বলতে চিন্তা একদম মাথায় আনবে না, বুঝলে? পুনি নাক টেনে বলল, না, আমি আপনার উপর রেগে আছি। আপনি তাও অমন করে কেন বলবেন? সরি তোরে বাবা, ঘাট হয়েছে আমার, আর বলবো না। তবে তোমার একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, বাট তোমার বোধহয় এখন মুড নেই। পূর্ণিমা তাড়াতাড়ি চোখ মুছে গোল গোল চোখ করে তাকিয়ে বলল, কি সারপ্রাইজ?
পুনির হঠাৎ এমন উচ্ছ্বসিত রিয়াকশন দেখে রেবা না চাইতেও হেসে দিল। তারপর তার নরম দুটি গাল টিপে বলল, সারপ্রাইজ দেখার জন্য ছাদে যেতে হবে ম্যাডাম। পুনি চোরাচোখে তাকিয়ে বলল, ছাদে কি আছে? গেলেই দেখতে পাবে। সারপ্রাইজ। একসাথে এতগুলো গলা শুনে পুনি চমকে উঠল। কিছুক্ষণ সময় নিল নিজেকে ধাতস্থ করে বোঝার আসলে সত্যি কিনা এটা। তার সামনে দাঁড়িয়ে জন, এলা, ফ্যাডজি সাথে আরো একটি সুন্দরী রমণীকে দেখে অবাক হলো। আরো বেশি অবাক হলো আখিকে দেখে। পুনি বিস্ময় নিয়ে রেহেবারের দিকে তাকালো। রেহেবার ইশারা করলো এগিয়ে যাওয়ার জন্য। পুনি এগিয়ে আগে আখিকে ঝাপটে ধরল। আখিও হেসে জড়িয়ে ধরল তার প্রাণপ্রিয় বান্ধবীকে। কতগুলো বছর পর তাদের আবার দেখা। পুনি মুখে প্রকাশ করতে পারল না এত আনন্দ। একে একে সবার সাথে কথা বলে বুঝতে পারল সবার আসার কথা ছিল আজ সকালেই, কিন্তু ফ্লাইট এত লেট করেছে, অগত্যা তাদের আসতে লেট হয়ে গেছে। আমিহা জোহানও উপস্থিত আগে থেকেই ছাদে। সে বুঝল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এসব করেছে তারা। পুনি হাসি মুখে সবাইকে থ্যাংক ইউ জানালো। জন আর এলা বিয়ে করেছে 2 বছর হতে যায়, আর ফ্রেডরি করেছে তার 1 বছর আগে। পুনি কথাবার্তা বলে বুঝতে পারল ফ্রেডরির পাশে দাঁড়ানো সুন্দরী বিদেশি ধাঁচের রমণীটি ফ্রেডরির বউ ইনসিয়া। পুনি তার সাথে উচ্ছ্বসিত হয়ে পরিচিত হলো। সারপ্রাইজ! তা ভাই, এই শাকচুন্নির ভিতরে তুই কি দেখলি যে বিয়ে করে নিলি একেবারে? বলেই জোহান এলার চুল টান দিল। এলা কটমট করে তাকালো জোহানের দিকে। জন হাসতে হাসতে বলল, কিছু দেখিনি বলেই তো বিয়ে করেছি। বেশি জ্ঞানী মেয়ে নিয়ে রিক্সে পড়লে তারপর। সবাই হেসে নিল এক দফা। এলা দাঁত কিরমির করে বলল, বাড়ি চল তুই, 10 দিন রুমে ঢুকতে দিব না। জনের মুখটা একটুখানি হয়ে গেল। সবাই একত্রে আবার হেসে ফেলল তার কথা শুনে। এই আখি, জিজু আর তোর প্রিন্সেসের কি খবর? ওরা আসেনি? পুনির কথা শুনে আখি বলল, না রে, ওর কাজ থেকে ছুটি দেয়নি, আর মেয়ে মামার বাড়ি গেছে ঘুরতে, তাই এই ফাঁকে ভাইয়ার ইনভিটেশন পেয়ে এমার্জেন্সি টিকিট কেটে চলে এসেছে। পরের বার কিন্তু 3 জনই আসবে একসাথে, বলে দিলাম। আখি হেসে বলল, আচ্ছা বাবা, তাই। কিন্তু এখন কেমন আছিস? ভাইয়া ফোনে বলছিল তোর শরীরটা নাকি খারাপ। আমি ভীষণ ভালো আছি। আর ওনার কথা ছাড়তো, আমার সামান্য মাথা ব্যথা হলেও অস্থির হয়ে পড়ে। ডাক্তার ডেকে কল করে 100 কাণ্ড ঘটায়। তাকে আমি কিছুতেই বোঝাতে পারি না এগুলো নর্মাল। সে তো বুঝতেই পারছি, মাটিতে পা ফেলতে পর্যন্ত দেয় না, কোলে করে নিয়ে যাই। পুনির আবার হালকা লজ্জা লাগলো। ইস, কে কি ভাবলো। কতক্ষণে তখন বলল, একা হেঁটে উপরে আসতে পারবে, কেউ দেখলে কি ভাববে। কিন্তু ওই একরক্ষা মানুষটা, সেসব ধারলে তো। এর মাঝেই জোহান উঠে দাঁড়ালো। একটা ওয়াইনের গ্লাসে চামচ দিয়ে 3 বার টোকা দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো সবার। সফলও হলো। সবাই জোহানের দিকে হা করে চেয়ে রইল। জোহান হাসি মুখে বলল, উই আর এক্সাইটেড। তো শেয়ার সাম হ্যাপি নিউজ গাইস। বলেই একটু থামলো। সবার কৌতূহল আরো বেড়ে গেল। জোহান একইভাবে আবারও বলল, উই আর গোয়িং টু বি প্যারেন্টস। এই কথা শেষ হতে দেরি হলেও সবার আনন্দ উল্লাসে চেঁচিয়ে উঠতে দেরি হলো না। আমেহা সবার এত উচ্ছ্বাস দেখে কিছুটা লজ্জা পেল। পুনি আমেহার পাশেই ছিল। সে আমেহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, সত্যি মিমি? আমেহা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ওকে ওকে। অ্যান্ড আমেহা, থ্যাংক ইউ ফর দ্য মোস্ট প্রিসিয়াস গিফট লাইফ কুড এভার ব্লেস মি উইথ। সবাই আবারও একসাথে আনন্দিত হয়ে কংগ্রাচুলেশন জানালো দুজনকে। এখানে কিন্তু আরও এক দম্পতি আছে যারা পুনরায় বাবা মা হতে চলেছে। তাদেরকেও কংগ্রেচুলেশন জানানো হোক। কারোর বুঝতে অসুবিধা হলো না এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কথাটা। সবাই একত্রিত হয়ে উচ্ছ্বাসের সাথে রেহেবার পুনিকে উইশ করলো। একইভাবে হাসি গল্পে কেটে গেল অনেকটা সময়। এবার 1 মাসের বেশি থাকতে হবে কিন্তু তোদের। জন বিয়ারের ক্যানে চুমুক দিয়ে বলল, সম্ভব না ভাই, 1 মাস কি 1 সপ্তাহ থাকবো কিনা সন্দেহ। যা চাপ কাজের, 1 সপ্তাহে সবার ছুটি অ্যাপিল হয়েছে, তার বেশি থাকলে আর চাকরি থাকবে না। ওর কথা শুনে সবার একটু খারাপ লাগলেও তার রেশ পড়তে দিল না আসরে। গল্পে গানে জমে উঠল আসর। যে কয়টা দিনই আছে সে কয়টা দিনই যাতে মেমোরেবল হয় সেই প্ল্যান করতে লাগলো তারা। তবে তার 1 সপ্তাহ বাদ গেলেও আখিকে যেতে হবে পরশুই, কারণ তার মেয়ে বাড়ি আসবে। এসে মাকে দেখতে না পেলে কেঁদে বাড়ি মাথায় উঠাবে। পুনিরও কিছুটা খারাপ লাগলো বটে এটা শুনে, তবে কিছু করার নেই।
এটার নামই জীবন। সবাই যে সবার লাইফে সেটেল, এটা দেখেই তার মন ভরে উঠল কানায় কানায়। পুনে সে 8 ঘন্টা ধরে নিজের শাড়ির পিন খোলার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। এমনভাবে পিনটা ফেসেছে যে শাড়িটির সাথে পেঁচিয়ে গেছে। হঠাৎই দুটি পুরুষালী হাত এসে ধীরে ধীরে খুলে দিল সেটা। পুনি আয়নায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তবে শাড়ির পিন ছাড়া গা থেকে খসে লুটিয়ে পড়ল নিচে। পুনির কোনো তাড়া দেখা গেল না সেটা তোলার, বরং ওভাবেই হাড় কানের দুলগুলো খুলতে লাগলো। রেবার আয়নার ভেতরেই নজর স্থির রেখে পকেটে হাত রেখে বলল, So, are you seducing me right now? পুনি ঠোঁট টিপে হাসল। চুল থেকে একটা একটা করে ক্লিপ খুলে সামনে রেখে লাস্যময় ভঙ্গিতে বলল, হোয়াট ইফ আই সে ইয়েস? I think you are forgetting something, darling. Your opponent in this game is far more dangerous than you think. পুনি উল্টো থেকে সামনের দিকে ঘুরে ঠেস দিয়ে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল। ও রিয়েলি? রেবা নিজের বুড়ো আঙুল দিয়ে কপালের সাইডে ঘষল, তারপর কি ভেবে হেসে বলল, Okay, then let me show you practically. বলেই আর এক মুহূর্ত দেরি না করে পুনির শাড়ির কুচি একটানে খুলে ছুঁড়ে মারল পাশে। পুনি হকচকিয়ে কিছু বলার আগেই তাকে কোলে তুলে নিল সঙ্গে সঙ্গে। পুনি রেহবারের যাওয়ার কলার ধরে করুণ স্বরে বলল, আই ওয়াজ জাস্ট কিডিং অফিসার। But I wasn't. বলেই নিজের অধরের সাথে চেপে ধরল গোলাপি ফিনফিনে অধর দুটো। একে অপরের সাথে মিশে যাওয়ার আগে পুনির কানে খুব ধীরে কয়েকটা বাক্য প্রবেশ করল পুরুষালী কণ্ঠের, যে I promise. I'll be gentle tonight. পুনি হাসল, তার প্রাপ্তির হাসি। তারপর নিজেই পুরুষালী দেহটাকে টেনে নিজেকে আড়াল করে নিল তার মধ্যে। রাত গভীর থেকে গভীরতর হলো। তাদের ভালোবাসাও বেড়ে চলল একইভাবে। স্রোতের মতো সময় বয়ে গেল। পুনির কাছে বেশ কষ্টকর হয়ে উঠছিল এই 5 মাস। আর কয়েকদিন পর তার ডেট ডেলিভারির। আগেরবারের তুলনায় এবার কষ্টটা একটু বেশিই বোধ হচ্ছে তার। আগেরবারের তুলনায় বেশ ফুলেছেও সে। তার মুখটা গোল হওয়ার দরুন আগের থেকেও যেন 4 গুণ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে। তবে পূর্ণির এসব দিকে ধ্যান নেই। তার পুরোপুরি ধ্যান নিজের শরীরের দিকে, কারণ যখন তখন তার শরীর খারাপ বোধ হয়। আর একটা মাস ভেবে ভেবে রোজ দাঁতে দাঁত চেপে হাসি মুখে সহ্য করে সব। সহ্য না করেও উপায় আছে। সে মাথা ব্যথা বললেই বাব্বাটার মাথা খারাপ হয়ে যায়। এটা সেটা করতে থাকে যতক্ষণ না তার মাথা ব্যথা কমে। তারপর সারাদিন তো আছি, এটা সেটা এনে মুখের সামনে ধরা। পুনিয়াদের বসাতে পারে না, তার সবসময় খিদে পায় না। তাও সময়টা পার হয়ে যায় আমেহা এই বাড়িতে আছে বলে। জোহান ভরসা পায় না তাকে একা ছাড়ার এই সময়। তাই পূর্ণিমা রেহেবার এক প্রকার জোর করেই দুজনকে একসাথে নিয়ে এসেছে। আপাতত এই কয়েকটা মাস তারা এ বাড়িতেই থাকবে। পূর্ণি বেড়ে আতশোয়া হয়ে কপালে উল্টো হাত ঠেকিয়ে শুয়েছিল ব্রেকফাস্ট খেয়ে। তারপর কি মনে করে ঘড়ির দিকে তাকিয়ে দরজার দিকে তাকালো। বেশ খানিকক্ষণ পার হওয়ার পরেও যখন আকাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল না, তার টেনশন এবার বেড়ে গেল। আতশোয়া থেকে উঠে বসে চিন্তিত মুখে গেটের গার্ডকে কল করলো। কিছুক্ষণের মধ্যে কল রিসিভ হতেই পূর্ণি উদ্বিগ্ন গলায় বলল, হ্যালো চাচা, রিহু কি এখনো ফেরেনি স্কুল থেকে? না চাচা, হয়তো কথা বলছে নিচে, আমি দেখছি। বলেই কল কাটল সে। এটা তো নিশ্চিন্ত হলো যে রেহনাব ঘরের ভিতরেই আছে। কিন্তু রোজ স্কুল থেকে আসার পর জুতো কোনো রকমে খুলে দৌড়ে আসে তার কাছে। আজ তার ব্যতিক্রম হওয়াতে বেশ চিন্তিতই হলো পূর্ণি। তাহলে স্কুলে কি কিছু হলো? কিন্তু স্কুলে যাই হোক, সবার আগে তাকে এসে বলে রেহনাব, নাকি নিচে কি কারোর সাথে কথা বলায় ব্যস্ত? পূর্ণি ইদানিং রেহনাবকে দিনের বেশিরভাগ সময়টায় দেয়। কাজ আপাতত বন্ধ। ধীরে ধীরে আসমানিকে সে বুঝিয়ে শুনিয়ে তার জায়গায় বসাতে চাইছে। তারপর তার ছুটি এই থেকে। তাই রেহনাবকে পড়ানোর, খাইয়ে দেওয়ার দায়িত্ব সব সে একাই করে। পুনি মাঝেই রাত বেরোতে উঠে পড়ে। আর ঘুম আসে না। কিন্তু রেহনাবের তো সকালে স্কুল থাকে। পুনি রেহনাবের দুজনেরই অসুবিধা হবে ভেবে রেহবার রেহনাবের জন্য আলাদা রুম করে দিতে চেয়েছিল। কিন্তু পুনি রাজি হয়নি। তার এক কথা, ছেলেকে আর কটা রাতই বা বাকি এমনভাবে নিজের পাশে পাবে? আর কতদিনই বা ছেলেটা এমন নির্ভাবনায় তার বুকে জুড়ে ঘুমিয়ে থাকবে? আর বছর কয়েকের মধ্যে তো সে বড় হয়ে যাবে, নিজের মতো হয়ে যাবে। তখন আর চাইলেও তাকে এভাবে পাশে পাওয়া যাবে না। তার ছোট্ট শরীরটা হয়তো থাকবে অন্য ঘরে, অন্য বিছানায়। তখন শুধু থাকবে স্মৃতি। আর এইসব গভীর
রাতে মায়ের বুকের উপর মাথা রেখে তার ঘুমোতে যাওয়ার মুহূর্তগুলো। এইভাবে পূর্ণির মন সায় দেয়নি রুম আলাদা করার প্রস্তাবে। তার কাছে প্রতিটি রাত, প্রতিটি ঘুমন্ত মুহূর্তই যেন এক স্বর্গীয় আশীর্বাদ। সে চায় যতদিন সম্ভব ততদিন ছেলেকে নিজের উষ্ণতা, নিজের স্পর্শে আগলে রাখতে। যতদিন সে পারে ছেলেকে তার বুকের আশ্রয়ে ঘুম পাড়িয়ে রাখতে। কারণ সময় থেমে থাকে না, আর একবার এই সময় চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে রেহেবার আর কিছুতে মানা করেনি। উল্টে রাতে পূর্ণি জেগে গেলে সে নিজেই ছেলেকে কোলে তুলে নিজের অপর সাইডে রাখে, যাতে তার ঘুমের ব্যাঘাত না ঘটে। পূর্ণিকে সবাই জিজ্ঞেস করেছিল তার এইভাবে ব্যবসা ছেড়ে দেওয়ার কারণ কি। পূর্ণি কাউকেই তেমন ইতিবাচক কিছু বলেনি। সে এমনি বলেই কাটিয়ে দিয়েছে, কারণ এর পেছনের কারণগুলো অনেক বড়। প্রথমত, সে নিজের শৈশবটুকু উপভোগ করতেই পারেনি ঠিকভাবে। একটা কয়েদের মতোই কেটেছে তার শৈশবের দিনগুলো। মা বাবার আদর ছাড়া কেমন লাগে তা তার বেশ ভালোই জানা। তার ভেতর তাই রেহেনাবকে নিয়ে ইনসিকিউরিটি আগে থেকেই ছিল। তার বাবার মনে হতো কাজের মধ্যেও তাকে ঠিকঠাক সময় দিতে পারছে তো, মোটামুটি সবই ঠিক ছিল। কিন্তু সেদিন রেহেনাবের মারপিট করে বাড়ি ফেরার পর যখন সে তাকে জিজ্ঞেস করেছিল মামাকে আগে বলনি কেন, তখন রেহেনাব বলেছিল, তুমি তো সারাদিন অফিসে থাকো, তাই বলা হয়নি। সেদিন এই কথাটা পূর্ণির বুকে আঘাত এনেছিল। সে তার বাচ্চাটার সঠিক দেখভাল করতে পারছে না কাজের চাপে, এটাই তার মনে হয়েছিল। তারপর থেকেই পূর্ণি ধীরে ধীরে সবাইকে কাজ বুঝিয়ে একেবারেই বাড়িতে থাকছে। এমনকি রেহেনাবের প্রাইভেট টিউশন ছাড়িয়ে সে নিজেই পড়ায় থাকে। আর অফিসে কোনো প্রবলেম হলে অফিসের কেউ না কেউ, আর নয়তো আসমানি নিজে এসে তার থেকে জেনে যায়। মেয়েটার বিজনেসের প্রতি ভীষণ ঝোঁক, আর তেমন তীক্ষ্ণ বুদ্ধিও। পূর্ণি আরও নিশ্চিন্তে থাকে যেন এই ব্যাপারে। এইসব ভাবতে ভাবতে পূর্ণি বিছানা থেকে উঠে সিঁড়ি বেয়ে নিচে নামল। শরীরটা ভারী হওয়ার পর থেকে রেহেবারের কড়া নির্দেশ জারি করা আছে, নিচে নামা যাবে না। লাস্ট কবে সে সিঁড়ি দিয়ে নেমেছিল মনে করতে পারল না। লাস্ট সিঁড়িটা পার করে নামতেই তার দম ছুটে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে চারদিকে পর্যবেক্ষণ করে সে আশ্চর্য হলো, রেহেনাব তো নেই। পুনের হঠাৎই মনে পড়ল আজ রেহেনাবের ম্যাথ টেস্ট ছিল স্কুলে। পুনি এবার আন্দাজ করতে পারল রেহেনাবের কথায়। ধীরে ধীরে হেঁটে সে বাড়ির গার্ডেনে পুলের দিকে এগোলো। রেহেনাবকে পাশের বেঞ্চিতে মাথা নিচু করে বসে থাকতে দেখে এগিয়ে এসে তার পাশে বসলো কষ্ট করে। রেহেনাব এবার চমকে উঠল, তাড়াহুড়ো করে বলল, তুমি নিচে কেন এলে মাম্মা? কারণ তুমি উপরে গেলে না মাম্মার কাছে। পুনের কথায় রেহেনাব আবার মাথা নিচু করে নিল। এমন কি হলো যে আমার রাজপুত্রকে মাথা নিচু করে থাকতে হচ্ছে? মাম্মা, ম্যাথ এক্সাম অনেক খারাপ হয়েছে আমার। তাই এত মন খারাপ? রেহেনাব আগের মতোই বিড়বিড় করে বলল। পুনি মৃদু হেসে রেহেনাবকে টেনে এক পাশ দিয়ে বুকে জড়িয়ে নিয়ে আদুরে গলায় বলল, এটুকুতে এত ভেঙে পড়েছ? জীবনে যে এর চেয়ে আরো বড় বড় পরীক্ষা আসবে, কখনো জিতবে আবার কখনো হারবে। সর্বোপরি তুমি একা উঠে দাঁড়াতে শিখবে। এটা তো সবে শুরু, তুমি চেষ্টা করেছো, সেটাই সবচেয়ে বড় কথা। পরের বার নিশ্চয়ই আরো ভালো হবে। আর জীবনে কখনো হেরে গেলে নিরাশ হবে না। মনে করবে তোমার দুর্বল জায়গার সাথে আল্লাহর তোমায় পরিচয় করিয়ে দিলেন, যাতে পরবর্তীতে সেই জায়গা তুমি শক্ত করতে পারো, বুঝলে? রেহেনা হুট করেই পুনিকে জাপটে জড়িয়ে ধরে আনন্দিত হয়ে বলল, ইউ আর দ্য বেস্ট মাম্মা ইন দ্য ওয়ার্ল্ড। আই লাভ ইউ। বেস্ট মামা ইজ নাথিং উইথাউট দ্য বেস্ট চাইল্ড। লাভ ইউ মোর মাই স্টার। পুনি রেহেনাবকে ফ্রেশ করিয়ে নিজের হাতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এটা তার প্রত্যেক দিনের রুটিন বলা চলে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে সে 1 কি 1.5 ঘন্টা ঘুমায় মায়ের কাছে, তারপর উঠে খেলা পড়াশুনো সব করে, আবার শুতে যায় রাত 11টায়। পুনি এক হাতে একটা বই নিয়ে পড়ছিল, অপর হাতে রেহেনাবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কিন্তু হঠাৎই তার খারাপ লাগা শুরু হলো। এমন মাঝে মাঝে হয় বলে পুনি পাত্তা দেয় না তেমন, কিন্তু যখন দেখে যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে, ঘেমে নেয় একাকার অবস্থা তার, সে বাধ্য হয়ে রেহেনাবকে ডাকে, তাও অস্পষ্টভাবে। রেহেনাব ঘুমের ঘরে প্রথমে কিছু বুঝতেই পারে না, কিন্তু একসময় মায়ের অস্বাভাবিক গলার আওয়াজে ঘুম ভেঙে যায় তার। ধরফড়িয়ে উঠে বসে সে, দেখে পূর্ণি যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে, মুখে কথা নেই, শরীর থরথর করে কাঁপছে। রুমটা সাউন্ডপ্রুফ হওয়ায় বাইরের কাউকে ডাকাও সম্ভব নয়। পুনি কষ্ট করে চোখ তুলে
রেহেনাবের দিকে তাকিয়ে গলার স্বর ক্ষীণ করে কাপা ঠোঁটে কোনো রকমে বলে, পাপাকে কল দাও রিহু, বলো মাম্মার শরীরটা অনেক খারাপ করছে। সদ্য ঘুম ভাঙা রেহেনা মায়ের এমন অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তার মামাকে সে কখনো এতটা কষ্টে দেখেনি। কাপা কাপা হাতে মায়ের মুখ ছুঁয়ে দেয়। পরে হুঁশ ফিরে ফোন খুঁজতে শুরু করে। কিন্তু কি আশ্চর্য, এমন সময় হাতের সামনে কিছুই পাওয়া যায় না। অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ বালিশের নিচে পেয়ে যায় ফোনটা। সেখান থেকে রেহেবারের নম্বরে দ্রুত কল দেয় সে। রিং বাজতেই ওপাশ থেকে রেহেবার ফোন রিসিভ করে। হ্যাঁ, হ্যালো পাপা। কি হচ্ছে সোনা, কাঁদছো কেন? মাম্মা বকেছে? রেহেবারের আদুরে গলা শুনে রেনা বাবার কেঁদেই ওঠে। মাম্মার অনেক কষ্ট হচ্ছে পাপা, তুমি তাড়াতাড়ি এসো না। রেনাবের গলা শুনে রেহেবার বিচলিত হয়ে পড়ে, ব্যতিব্যস্ত হয়ে বলে, আমি এক্ষুনি আসছি সোনা, তুমি তাড়াতাড়ি দেখো দিদিমা বাড়িতে আছে কিনা, তাকে ডাকো। রেনাব আর এক মুহূর্ত দেরি না করে ছোটে এক দৌড়ে চলে যায় মিতালি বেগমকে ডাকতে। দিদুমা তাড়াতাড়ি এসো, মাম্মার খুব কষ্ট হচ্ছে। চমকে ওঠেন মিতালি বেগম। বাতের ব্যথা ভুলে তৎক্ষণাৎ ছুটে আসেন পূর্ণির ঘরে। এসে দেখেন পূর্ণি ছটফট করছে বেডে, চোখ বন্ধ, ঠোঁট ফ্যাকাশে। উনি আতঙ্কিত হয়ে পূর্ণির পেট ও পিঠে হালকা ম্যাসাজ করতে থাকে। একদিকে দোয়া পড়ছেন। রেনাব কাঁদতে কাঁদতে মায়ের হাত ধরে বসে থাকে। ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। মিতালি বেগম চেঁচিয়ে পাশের ঘর থেকে আমেহাকে ডেকে অ্যাম্বুলেন্সকে খবর দিতে বললেন। আমেহাও বিচলিত হয়ে কল করার আগেই নিচ থেকে গাড়ির আওয়াজ পাওয়া গেল। কারোর বুঝতে অসুবিধা হলো না কে এসেছে। কংগ্রাচুলেশন মিস্টার রেহেবার, আপনার ঘরে আরেক রাজপুত্র এসেছে। ছোট্ট তোয়ালেতে মোড়ানো প্রাণটার দিকে তাকাতেই রেহেবারের দৃষ্টি থমকে গেল। এতক্ষণ যে কি আতঙ্কে নিজের শ্বাস আটকে বসেছিল শুধু সেই জানে। টেনশনের ফলে চোখ দুটো তার লাল বর্ণ ধারণ করেছে। চুল উস্কো খুস্কো। পুনের অবস্থা দেখে তার নিজেরই নিঃশ্বাস আটকাওয়া জোগাড় হয়েছিল। হাজারবার নিজেকে দায়ী করেছে রাস্তায় তার এই অবস্থার জন্য। তবে এক নিমেষে সেই কষ্ট কমে এলো যেন, যখন ছোট্ট প্রাণটা তার হাতে এলো। তাও সে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ কেমন আছে ডক্টর? শি ইজ অল রাইট, কেবিনে শিফট করব, একটু পরে আপনারা দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। মাই প্লেজার মিস্টার। বলেই চল্লিশোর্ধ্ব ডক্টর হেনা মুচকি হাসলেন। হেনা তখনও গোল গোল চোখে তাকিয়ে। নার্স তাকে নিয়ে যেতে চাইলে রেহেবার আর কিছুক্ষণ সময় চায়। পাশের চেয়ারে বসে রেহেনাবের দিকে এগিয়ে ধরে তাকে। রেহেনা বড় বড় চোখ করে বলে, এটা সেই পুতুল বাবা। রেহেবার মৃদু হেসে মাথা নাড়িয়ে বলে, নেবে তুমি? রেহেনাবকে এবার ভীষণ খুশি দেখায়। সে ছোট্ট হাত বাড়িয়ে সেই তোয়ালে ছোঁয়। রেহেবার তার কানে আজান দেয়। সেই দেখা দেখি রেহেনাবও দেয়। তারপর রেহেবার নার্সের হাতে তুলে দেয় ছোট্ট প্রাণটাকে। বাবা তুমি ওকে দিয়ে দিলে কেন? ওকে আমাদের সাথে নিয়ে যাব না? রেহেবার কোলে তুলে নেয় গাল ফোলানো রেহেনাবকে। ডান গালে চুমু খেয়ে আনন্দের সাথে বলে, হ্যাঁ মাম্মা, ভাই সবাই একসাথে বাড়ি যাব, চলো মাম্মাকে দেখে আসি। মাম্মা। রেহেনাবের গলায় পুনি চোখ মেলে মুচকি হাসলো। রেহেনাব দৌড়ে এসে পেটের উপর উঠে পুনিকে জড়িয়ে ধরল। পুনি হেসে বলল, অনেক ভয় পেয়ে গিয়েছিল বুঝি আমার রিহু সোনা? হ্যাঁ, তুমি আর অমন ভয় দেখাবে না বলো। আচ্ছা দেখবো না। এবার বলো, ভাইকে দেখেছো? হ্যাঁ, কিন্তু তুমি যে বললে পুতুল আসবে, আমার তো ভাই হয়েছে। পুনি কিছুটা অবাক হয়ে বলল, তুমি মেয়ে পুতুল চেয়েছিলে? রেহেনাব ঘাড় নাড়ায়। তারপর বলে, এটা অনেক সুন্দর মামা, ওকে কখন বাড়ি নিয়ে যাব? অনেক তাড়াতাড়ি সোনা। পাপা আর বাকিরা কই? বাইরে আছে, দাঁড়াও এক্ষুনি ডেকে আনছি। বলতে দেরি হলেও দৌড়তে দেরি হলো না। এক এক করে পুনির কেবিনে সবাই এসে দেখা করে গেল। ওই বাড়ি থেকেও মায়া বেগম, আসমানি সবাই এলো। কিন্তু পুনির নির্দিষ্ট মুখটা দেখার জন্য সে ছটফটিয়ে উঠল খানিক। মায়া বেগম বুঝতে পেরে মুচকি এসে বললেন, আসু একটু বাইরে চল। রিহু তুমিও এসো, একটা জিনিস এনেছি, দেখবে চলো। রেহেনাব আসমানি চোখের আড়াল হওয়ার পরই পুনির আকাঙ্ক্ষিত মুখটা তার নজরে এলো। ফর্মাল ড্রেস আপ, উস্কো খুস্কো চুল, আর সেই টান টান তামাটে সুদর্শন মুখশ্রী দেখে তার মুখে হাসি ফুটল। এক হাত বাড়িয়ে আহ্বান জানালো তাকে। রেহেবার এগিয়ে এসে সেই নরম হাত শক্ত করে ধরল। পাশে রাখা স্টিলের টুলে বসে ক্লান্ত হয়ে যাওয়া গোলগাল মুখশ্রীটা নিজের হাতের মাঝে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিল। শেষে নিজস্ব একান্ত ব্যক্তিগত নারীটির ঘাড়ে মুখ গুজে বিড়বিড় করে বলল, থ্যাংক ইউ এগেন, দ্য ওয়ার্ল্ড ফিলস মোর বিউটিফুল উইথ ইউ।
And now, with your little one too, you have given me more than I ever deserved. রেহেনাব ছোট থেকে খুব একটা দুরন্ত গোছেন না। সে এক প্রকার মায়ের বাধ্য ছেলে বলা চলে। তাই ছোট থেকেই পূর্ণিকে তেমন কাঠখড় পোড়াতে হয়নি তাকে নিয়ে। খাওয়া ঘুম সবটাই সে পূর্ণির এক কথাতেই সেরে ফেলত। পূর্ণির কাছে কষ্টের চেয়ে প্রশান্তি বেশি লাগতো তাকে নিয়ে। কিন্তু বৃষ্টিবিলাস ম্যানশনে যে নতুন 5 মাসের সদস্য এসেছে, সে রেহেনাবের একদম বিপরীত গুণের অধিকারী। খাওয়া ঘুম তার সবেতেই আপত্তি। তাকে বিছানায় রাখলে চেঁচিয়ে বাড়ির মাথায় উঠিয়ে দেন তিনি। পুনি 5 মাসই হাড়ে হাড়ে টের পেয়েছে সে কি একটা জিনিস জন্ম দিয়েছে। বাবা মা বড় ভাই এত শান্ত হওয়ার পরেও সে যে কিভাবে এমন দুরন্ত হলো এটাই ভেবে পায় না পূর্ণি। তবে রেহেনা ভারী খুশি এতে। সারাদিন দুরন্ত ভাইয়ের সঙ্গ দিতে সদা প্রস্তুত সে। ভাইয়ের নাম ঠিক করা নিয়েও তার বিরাট আপত্তি। কোনো নামই তার মনোপুত হয় না। তার নামের সাথে মিল রেখেই তার ভাইয়ের নাম রাখতে হবে। অবশেষে সবার মত নিয়ে তার নামের সাথেই নাম মিলিয়ে বাড়ির 5 মাসের ছোট্ট সদস্যের নাম রাখা হলো রেহান। তবে বাড়িতে যে আরেকটা 3 মাসের ছোট্ট মেহমানের আগমন ঘটেছে। রেহেনাবের মেয়ে পুতুলের স্বপ্ন যেন সেখানেই সফল হয়েছে। রেহেনাবের মেয়ে পুতুলের স্বপ্ন যেন সেখানেই সফল হয়েছে। সে হলো আমেহা ও জোহানের একমাত্র রাজকন্যা। সারাদিন সে সেই পুতুলের পাশে বসে থাকতে পারে, এতটা ধৈর্য তার। ছোট্ট পুতুলটার নাম ঠিক করা হয়েছে সুহাসিনী। যদিও এই নামের সাথে বাড়ির কারো নামেরই কোনো মিল নেই, তাও বাড়ির সবার ভীষণ পছন্দের নাম হয়েছে এটা। তবে রেহেনাবের সারাদিন পুতুল পুতুল ডেকে তার ডাকনামা এখন পূর্ণিয়া রেহেনাবের কাছে পুতুলেই পরিণত হয়েছে। বৃষ্টিবিলাস ম্যানশনের এই প্রথম তাদের প্রজন্মে মেয়ে হলো। নয়তো আরশি, জেসিকা, রেহেবার সবারই ছেলে। তাই তো বাড়িতে একটু বেশি আনন্দের আমেজ। পুতুল হয়েছে ঠিক পুতুলের মতোই, গায়ের রং, চোখ পুরো জোহানের কপি। তবে সে রেহানের মতো অতও দুরন্ত না। তার সারাদিনের কাজ খাওয়া আর ঘুমানো। আর রেহেনাবকে সামনে দেখলেই তার চুল টান দেওয়া। রেহেনাবের ব্যথায় চোখ মুখ কুচকে এলেও ওই নিষ্পাপ মুখের হাসি দেখে সে তার চুল ব্যথার কথা ভুলে যায়। ব্যথার কথা তোয়াক্কা না করে সানন্দের সাথে নিজের মাথায় এলিয়ে দেয় চুল টানার জন্য। মাম্মা। রেহেনাবের এমন গলার আওয়াজ শুনে পুনি কাপড় ভাঁজ করার হাত সেখানেই থেমে গেল। উদ্বিগ্ন মুখে দরজার দিকে তাকাতেই রেহেনাব হাওয়ার মতো এসে পুনিকে ঝাপটে ধরল। পুনি বেডে বসে রেহেনাবের মাথায় হাত বুলিয়ে অস্থির গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? চোখে জল কেন? মাম্মা, মাম্মা ফুপিরা পুতুলকে নিয়ে চলে যাবে বলছে। পুনি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে জানতো এমন কিছু হবে। স্কুল, পড়া, খেলতে যাওয়া বাদ দিয়ে যে সারাক্ষণ একবার রেহানের রুমে আর একবার পুতুলের রুমে দৌড়ে বেড়ায়, তার চলে যাওয়া নিয়ে তো তার ঘোর আপত্তি থাকবেই। তাও পুনি মিষ্টি এসে বলল, পুতুলেরও তো নিজের বাড়ি আছে রিহু। পুতুলের দাদিরা ফুপিরাও তাকে কোলে নিতে চায়। তাকে এখানে আটকে রাখলে হবে? সেখানেও যে তার প্রতীক্ষায় অনেকে বসে আছে। তাদের এখানে আসতে বলো, পুতুলের যাওয়ার কি দরকার? পুনি করুণ চোখে তাকালো রেহেনাবের দিকে। সে ভালোই বুঝেছে এই ছেলেকে তার বোঝানো এই সময় অসম্ভব। তাই কোনোভাবে ভুলিয়ে রাখতে হবে তাকে, নয়তো পুনি যাই বোঝাবে তার পেছনে সে এমন যুক্তি দাঁড় করাবে। পুনি কিছু বলার আগেই রেহেবার রুমে প্রবেশ করল। বলা বাহুল্য সে সবে অফিস থেকে ফিরল। পুনিকে দেখে ক্লান্ত মুখেও এক চিলতে হাসি উপহার দিল। তবে পুনি হাসল না, ঠোঁট উল্টে তার দিকে তাকিয়ে রইল। রেহেনাব এবার দৌড়ে গিয়ে রেহেবারের পা জড়িয়ে ধরল। রেহেনাবের এমন লাল হওয়া মুখশ্রী দেখে তাকে কোলে তুলে নিল রেহেবার। পাশের সোফায় তাকে কোলে নিয়ে বসেই বলল, কি হয়েছে আমার পাপাটার? মুখটা এমন মলিন কেন? পাপা, পুতুলকে আমাদের কাছে রেখে দাও না। রেহেবার এবার পূর্ণির দিকে তাকালো। পূর্ণি চোখ ঘুরিয়ে আবার কাপড় গোছাতে লেগে পড়ল। এর অর্থ আপনার ছেলে আপনি সামলান। রেহান উঠে গেল, তার আর কোনো কাজ হবে না। তাই যত দ্রুত সম্ভব তাকে সব গোছকাজ করে নিতে হবে। কিন্তু পুতুলকে তো নিজের বাড়ি ফিরতে হবে। তুমি যখন নিজের বাড়ি থাকো। এটাও তো পুতুলের বাড়ি, তুমি ফুপিকে বারণ করে দাও। হ্যাঁ, এটা পুতুলের বাড়ি, কিন্তু পুতুলের তো আরেকটা বাড়ি আছে। যেমন তোমার আশুদের ওখানে আরেকটা বাড়ি আছে। আর পুতুল তো কয়েকদিনের জন্য যাবে, আবার তোমার কাছে চলে আসবে। আর যে কটা দিন সে ওখানে থাকবে, আমি ড্রাইভার চাচাকে বলবো তোমায় রোজ একবার করে ওই বাড়ি ঘুরিয়ে আনার জন্য। এবার খুশি? রেহেনা ভাবনায় পড়ল সে খুশি হবে কি দুঃখ পাবে
তার ছোট্ট মন বুঝে উঠতে পারল না। তাই উদাস কণ্ঠে রেহেবারের কাঁধে মাথা এলিয়ে বলল, সত্যি ও কয়েকদিন পর চলে আসবে তো? সত্যি। পুতুলের যাওয়া নিয়ে বাড়িতে একটু আনন্দে ভাটাই পড়েছে। এতদিন মেয়েটা ছিল, তার ডাগর ডাগর চোখ নিয়ে সবাইকে দেখত, কোলে নিলে হাসতো, হাত পা ছুটত, এতেই সবাই অভ্যস্ত হয়ে উঠেছিল। তবে তার যাওয়ার পর বড্ড খালি খালি লাগছে বাড়িটা। সবচেয়ে বেশি উদাস দেখা যায় রেহেনাবকে। সে আগে স্কুল থেকে এসে দৌড়ে দুই ভাই বোনের ঘরে চক্কর লাগাতো, আর দুজনকে একসাথে রাখলে তো দেখতে হতো না তার খুশি। ভাই বোন চকলেট খেতে পারবে না জেনেও রোজ সে লুকিয়ে একটা করে চকলেট আনতো দুজনের জন্যই। এমনকি তার যাওয়ার সময়ও রেহনাব তেমন কোনো কথা বলেনি কারোর সাথে, শুধু পুতুলকে দুগালে দুটো হামি দিয়েছে। তার এমন গম্ভীর মুখশ্রী দেখে জোহান হেসে মজা করে রেহনাবকে বলেছিল, পুতুল বড় হোক, তারপর তাকে পার্মানেন্টলি পাঠিয়ে দেবে তার কাছে। রেহনাব এই কথার মানে উপলব্ধি করতে পারেনি, তবে পুতুল এখানে থাকবে শুনে খুশি হয়েছিল বেশ। সেই দেখে উপস্থিত বাড়ির সবাই হেসে ফেললেও পুনির মুখ ছিল শক্ত। বাড়ির কারো চোখ এড়ায়নি তা। তা দেখে আমেহা নিজেই মুখ কাচুমাচু করে তার সামনে এসে বলেছিল, তাদের কোনো কথায় তার কি খারাপ লেগেছে? সে তো মজার ছলে বলেছে। পুনি বাড়ির বাচ্চাদের সেখান থেকে সরিয়ে সবার উদ্দেশ্যে কঠিন স্বরে বলেছিল, ওদের শিশু মন পবিত্র। ওরা এখন যতটুকু যার জন্য করে সবটাই মন থেকে, তাতে কোনো চাওয়া পাওয়া থাকে না। তাই তাদের মনকে ভবিষ্যতের কথা বলে আশা না জোগানোই ভালো। এতে ধীরে ধীরে তাদের মনে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, আর সেই আকাঙ্ক্ষা যখন পূরণ না হয় তখন তারা কষ্ট পায়। কিন্তু এতে তাদের থেকে বেশি অন্যদের কষ্ট হয়। তাই আমি চাই না এই বাড়িতে এমন কথা আর দ্বিতীয়বার উঠুক। তাদের কোনো সম্পর্ক এখন থেকেই কেউ যেন ঠিক না করে দেয়। তারা স্বাধীনভাবে বড় হবে। বড় হয়ে তাদের বিবেক যদি সেই সম্পর্ক মানে তবেই সেটি গৃহীত হবে। অন্যথা তাদের এই ছোটবেলা নিয়ে কেউ যেন কোনো রকম এমনকি মজা করেও এমন কথা না বলে যাতে তাদের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই দিন সবাই চোখ নত করে তার কথা শুনেছিল। সবাই বুঝতে পেরেছিল তাদের কথার সীমাটুকু কতটা রাখা উচিত বাচ্চাদের সামনে। সত্যি তো, রেহনাবের এখন বোঝার বয়স হয়েছে। তার চাওয়া পাওয়ার সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। বাচ্চাদের ছোট মনে যদি এখন থেকে এসব ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে বড় হয়ে তার তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হবে। অন্যদিকে অন্যজন যদি সেই একই দৃষ্টিভঙ্গিতে সেই সম্পর্কটিকে না দেখে, তখন কষ্ট দুজনের একজন পাবেই। আর বাচ্চা বলতে পুনি যে বাড়ির সবার বাচ্চাকে নিয়ে বলেছে তা বুঝতে কারোর সমস্যা হয়নি। রেবারের গর্বিত বোধ হয়েছিল তার সন্তানদের এত বুঝদার মা দেওয়ার জন্য। রেহনাব যে পুনির কতটা কাছের তা বলার অবকাশ রাখে না। পুনি প্রেগনেন্সির তীব্র যন্ত্রণা নিয়েও রেহনাবের দেখভালে কোনো কমতি রাখেনি, যদিও রেহেবার অনেকটাই করে দিত। কিন্তু ছেলে নিজেও যে মায়ের নেওটা। আমেহা সুহাকে ঘুম পাড়িয়ে তার বিছানায় শুয়ে দিল। রেহনাব আর পূর্ণি ছাড়া সবাই তাকে সুহাই ডাকে। মেয়েটা দিনের বেশিরভাগ ঘুমায় আর রাতে জেগে থাকে। তার দরুন আমেহার জোহান দুজনেরই ঘুম খুব একটা হয় না। তাও আমেহা চেষ্টা করে জোহানকে না জাগানোর, কারণ সে ছুটিতে থাকলেও জোহানকে তো সকালে বেরোতে হবে। কিন্তু তাও আমেহাকে সুহাকে কোলে নিয়ে কান্না থামাতে দেখে জোহান নিজেই উঠে তার কাঁথাও বদলে দেয়। বেশিরভাগ সময় সেই ধুয়ে দেয়। আমেহাকে ঘুমোতে বলে সে পায়চারি করে তার মেয়েকে কোলে নিয়ে। চাঁদ তারা দেখানোর পর ভোরের সূর্য একদম দেখে তিনি ঘুমান। জোহান 1 কি 2 ঘন্টা শুয়ে আবার অফিসে যায়। তার মাঝে ক্লান্তি দেখা যায় না তেমন। আজও তেমন। রাত 2টো বাজতেই মহারানী সুহার কান্না শুরু হয়ে যায়। আমেহা উঠে শান্ত করার চেষ্টা করে, তবে তার শান্ত হওয়ার কোনো নাম গন্ধ দেখা যায় না। শেষে ফিডিং করিয়ে জোহানের হাতে তুলে দিতেই সে বাধ্য হয়। আমেহার এত রকম ভাবেও যে মেয়েকে চুপ করানো যাচ্ছিল না, সে জোহানের ঘুমো ঘুমো কণ্ঠে করে কুলে দোল খেতেই থেমে যায়। তার কান্না থামা দেখে জোহান বিজয়ের হাসি দেয় আমেহার দিকে। আমেহা মুখ ফোলায়, তারপরেই হেসে ফেলে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবা মেয়ের দিকে। এই সংসার নিয়ে প্রথমে তার কিনা কত দ্বিধাদ্বন্দ্ব ছিল, সামনের পুরুষটাকে নিয়ে সংশয় ছিল। আজ তার মনে তার ছিটে ফোটাও নেই। তার ভুল করেও হয়ে যাওয়া বিয়েটা তার জীবনের ঠিক ডিসিশন হয়ে দাঁড়িয়েছে।
এত যত্ন, ভালোবাসায় মোড়ানো নিজের সংসার দেখে নিজেরই দুচোখ ভরে ওঠে তার। তার শ্বশুর শাশুড়ি তাদের অসুবিধা হবে ভেবেই নিজেদের গ্রামে ফিরে গিয়েছিলেন। আমেহা অনেক বলার পরও তারা আসেননি ছেলের বউয়ের যাতে কোনো অসুবিধা না হয় সেই ভেবে। তবে আমেহাকে তারা ভীষণ যত্ন করে। এইবার সে ঠিক করেছে তারা যতই জোর করুক না কেন, আমেহা আর তাদের ফিরতে দেবে না গ্রামে। কত আনন্দই হয় সবাই একসাথে। এর মাঝে কালে একজোড়া উষ্ণ ঠোঁটের স্পর্শ অনুভব করতেই আমেহা চমকে উঠল। সামনে তাকাতেই জোহান মৃদু হেসে বলল, ঘুমিয়ে পড়ো, ও ঘুমোলেই আমি ঘুমিয়ে যাব। আমেহা উঠে দাঁড়িয়ে জোহানকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মুখ ঠেকিয়ে বলল, আই লাভ ইউ। কি? জোহান অবাক হলেও আমেহার মুখদর্শন হলো না। তার কোলে সুহা। আমেহা মুচকি এসে জোহানের টি শার্টের উপর দিয়ে পিঠে ঠোঁট ঠেকিয়ে বলল, আই অ্যাম ম্যাডলি ইন লাভ উইথ ইউ মিস্টার জোহান। জোহান এক পলক থপকাল, তারপর ঠোঁটে লিয়ে হেসে মজা করে বলল, মেয়ে ঘুমাক, তোমার ম্যাডলির প্রুফ আমি কানায় কানায় তুলব, তখন বাধা না দিয়ে প্রুফ দিও। আমেহা লজ্জা পেয়ে জোহানের পিঠে তুম করে মেরে বলল, অসভ্য লোক কোথাকার। বলেই দুজনেই হেসে ফেলল। জোহান এক হাত দিয়ে আমেহাকে সামনে টেনে জড়িয়ে কপালে ঠোঁট ঠেকিয়ে বলল, আই লাভ ইউ টু মোর দ্যান আই ক্যান এক্সপ্লেইন। ব্যালকনির দরজাটা খোলা থাকায় বৃষ্টির শব্দে পুনির ঘুম হালকা হয়ে এলো। হুট করে নিজের মাথায় কিছু অনুভব করে হাত দিয়ে দেখল রেহেবারের হাত। রেহানকে ঘুম পাড়াতে পাড়াতে যখন ভালোবাসায় আর নির্ভরশীলতায় ভরা হাতটা তার মাথায় বিলি কেটে দিচ্ছিল, তখন আর পুনির ক্লান্ত শরীরটা জেগে থাকতে পারেনি। পুনি মুচকি এসে সেই হাত টেনে চুমু দিল। তার হঠাৎই মনে হলো পুরুষ মানুষের যত্ন সুন্দর, যাকে বলে ভয়ঙ্কর রকমের সুন্দর। যারা পায় তার অসম্ভব ভাগ্যবতী। এই যে পুরো প্রেগনেন্সি জার্নিটা পুরোটাই বলতে গেলে সে রেহেবারের নির্ভরশীলতায় কাটিয়েছে। কিছু খেতে ইচ্ছে হলেও তাকে বলেছে, বাইরে যেতে ইচ্ছে হলেও তার সাথে গেছে। এমনকি তাকে সময় পেলেই মুখে তুলে খাইয়ে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, কি না করেনি মানুষটা তার জন্য। অপরদিকে রেহনামের সব বায়নাও পূরণ করেছে। তার দুটো মানিক ভাগ্য করে এমন বাবা পেয়েছে পুনির মনে হলো। পুনির হঠাৎই ইচ্ছে হলো বৃষ্টিতে ভেজার। বৃষ্টিবিলাস নাম হওয়া সত্ত্বেও কিনা এই বাড়ির মানুষ বৃষ্টি পছন্দ করে না। কি অদ্ভুত ব্যাপার। তবে এর আগেও সে দু একবার আমেহার সাথে বৃষ্টিতে ভিজেছে, বকাও খেয়েছে যদিও। তবে শখ যে কিভাবে বৃষ্টি দেখলে নিজেকে আটকায়। পুনি ধীরে রেহেবারের হাতটা সরিয়ে রেহানের কপালে একটা, আর তার পাশে ভাইকে জড়িয়ে শুয়ে থাকা রেহেনামের কপালে একটা চুমু দিয়ে ধীরে ধীরে উঠল। প্রথমে নিঃশব্দে ব্যালকনির দরজাটা ভেজালো, তারপর নিজের মাথা থেকে খোপার কাঁটাটা খুলে দিল। পাশের রুম থেকে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নেওয়া যাবে না হয়। রেহান রাতে ঘুমোলে ভোর 4টার আগে ওঠে না, তাই সে নিশ্চিন্তে পা টিপে টিপে ছাদের দিকে পা বাড়ালো। মুষলধারে বৃষ্টিতে পুনি দুহাত মেলে দাঁড়ালো। নিজের শরীরের উপর পড়া প্রত্যেকটা বৃষ্টিকণা অনুভব করল সে। মনটা আবারও প্রশান্তিতে ভরে উঠল। আজ কতদিন হয়ে গেল প্রেগনেন্ট জানার পর শুধু সে বৃষ্টিতে হাত দিয়ে ছুঁয়েছে, গা ভেজায়নি। আজ তার বড্ড ইচ্ছে যে করছে আবার, তাই বকা খাওয়ার ভয় তোয়াক্কা না করেই সে উপরে উঠে এসেছে। কিন্তু তোয়াক্কা করবে না বললেই কি এড়িয়ে যাওয়া যায়? ডিম লাইটের আবছা আলো ছায় অত্যন্ত পরিচিত পুরুষালী অবয়বটাকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকের রক্ত হঠাৎই ছলকে উঠল। সে এত সাবধানতা অবলম্বন করে আসার পরও কিনা মানুষটা টের পেয়ে গেল। এবার তো কপালে রাম ধমক আছে তার। নিজের মনেই চিন্তা সাজিয়ে পুনির মুখটা বৃষ্টির ছাটে ভেজা ভেজা হয়েও যেন মলিন হয়ে গেল। নিজের মধ্যেই একরাশ ভয়ে সংকোচে চোখ নামিয়ে নিল সে। পুরুষালী অবয়বটা ধীরে ধীরে এগিয়ে এলো। পুনি চোখ দুটো ভয়ে টিপে বন্ধ করে ফেলল, এমনভাবে যেন চোখ বন্ধ রাখলেই পুরো পৃথিবীটা থেমে যাবে। অথচ আশা করা কিছু হওয়ার বদলে যখন মুখের সামনে আসা চুলগুলো স্নিগ্ধ আঙুলের ছোঁয়ায় কানের পিঠ স্পর্শ করলো, তখন সে কিছুটা বিস্ময় নিয়েই চোখ মেলে তাকালো সামনের পুরুষটির পানে। সে কঠিন অথচ শান্ত মুখ অবয়ব, শক্ত চোয়াল, তার নিয়মিত শরীরচর্চায় বলিষ্ঠ চেহারা, সে তীক্ষ্ণ চোখের ভালোবাসা
অধিকার সব একসঙ্গে যেন ঘূর্ণিঝড় তুলল এবার পূর্ণির বুকে। মানুষটা একান্ত তার, তার ভালোবাসা, যত্ন, আদর, শাসন সবই তার একার। এসব ভাবতেই তার বৃষ্টিস্নাত স্নিগ্ধ মিষ্টি চেহারায় একচিলতে হাসি ফুটে উঠল। সব ভয় দূরে ঠেলে হাসি মুখে দুহাত বাড়িয়ে দিল। রেহেবার প্রথমে ভ্রুকোচকালেও পরক্ষণেই মুখে একচিলতে হাসি ফুটিয়ে সে পূর্ণিকে কোলে তুলে নিল। আচমকা তাকে এক পাক ঘোরাতে পূর্ণি নিজের এক হাত মেলে খিলখিলি হেসে উঠল। তারপর কিছুক্ষণ ওভাবে থেকে নিজে ছটফট করলো নামার জন্য। রেহেবার বিনা বাক্যে তাকে নামিয়ে দিল। নিজে গিয়ে রেলিংয়ে পকেটে হাত গুজে হেলান দিয়ে দাঁড়ালো। পূর্ণি ঘুরে ঘুরে খেলতে লাগলো বৃষ্টির ফোঁটায়। হাতের তালুতে জল জমিয়ে ছুঁড়ে দিল রেহেবারের মুখের দিকে। জল এসে পড়তেই রেহেবার চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কিন্তু কোনো বিরক্তি নেই সেই মুখে, শুধু মৃদু প্রশ্রয় লুকানো। পূর্ণির হাসি আরো চওড়া হলো। তার ভেজা চুল গাল বেয়ে ঝরে পড়ল বৃষ্টিকণা। কপালের ঠিক মাঝখানে আটকে থাকা একটা ফোঁটা ধীরে ধীরে গড়িয়ে পড়ল ঠোঁট বরাবর। শরীর জুড়ে ছড়িয়ে দিল একরাশ জীবন্ততা, প্রাণবন্ততা। আজ পূর্ণিকে অষ্টাদশী কিশোরীর ন্যায় লাগলো রেহেবারের চোখে, যে নিজের ইচ্ছে এতদিন ধরে কোনো এক দীর্ঘশ্বাসের নিচে চেপে রেখেছিল। বহুদিন ধরে নিজের হাজারো ইচ্ছেকে চাপা দিয়ে রেখেছিল কেবল দায়িত্ব আর বোঝাপড়ার নিচে। আজ সে নিজেকে মুক্ত করে দিয়েছে। বৃষ্টির মতো ঝরে পড়ছে রেহেবারের পৃথিবীতে। তৃষ্ণার্ত পথিকের মতো রেহেবার দুহাত বাড়িয়ে টেনে নিল পূর্ণিকে নিজের বুকে। নিজের বলিষ্ঠ হাত তার গলার পাশে গলিয়ে টেনে ধরে হাসকি টোনে বলল, আমার কথার যে অবাধ্য হলে এবার শাস্তিও যে এরকম ভাবে গ্রহণ করতে হবে। পূর্ণি চোখ মুখ কুচকে অভিমানে চোখে তাকালো। বকবে নাকি এখন তাকে আবার, নাকি অন্য কোনো শাস্তি? পূর্ণি মুখ বেজার করে বলল, বলুন তবে কি শাস্তি? রেহেবার চমৎকার হাসলো। এই মানুষটাকে হাসলে এত সুন্দর দেখায়, অথচ মানুষটা এমন করে হাসে না সবসময়। এমন সময় এমন করে হাসার কোনো মানে খুঁজে পেল না পূর্ণি। তার মন গলে যাবে এক্ষুনি এমন হাসি দেখে। তাই সে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। রেহেবার পুনরায় তার চিবুক ধরে নিজের মুখের কাছে নিয়ে এসে বলল, লাইক দ্য রেইন, আই ওয়ান্ট টু টাচ এভরি ইঞ্চ অফ ইউ। পূর্ণির কথার অর্থ বুঝলো বোধ করি। তার গাল দুটো গনগনে আঁচের মতো আবারও গরম হয়ে উঠল। এই মানুষটার কথায় এত তীব্রতা কেন? সে প্রত্যেকবার লজ্জা পাবে না ঠিক করলেও এমন নববধূর মতো কোথা থেকে যে একরাশ লজ্জা এসে ভর করে কে জানে। সেই লজ্জারাঙা মুখ অবয়ব দেখে রেহেবারের নেশা তীরতিরিয়ে বাড়ল। সময় সুযোগের দরকার না করে প্রবল আশ্লেষের সাথে নরম ঠোঁটজোড়া নিয়ে নিল নিজের পুরুষালী ঠোঁটজোড়ার ভাঁজে। ধীরে ধীরে রেহেবার মুখটা নামিয়ে আনলো তার ঘাড় বরাবর। তার নিঃশ্বাস গলে যাচ্ছিল ভেজা ত্বকে। লজ্জা সংযম ধীরে ধীরে ধুয়ে যাচ্ছিল বৃষ্টির জলে। শ্বাসের গতি নিয়ন্ত্রণ হারিয়েছে সেই কখন। ধীরে ধীরে সে ঠোঁট ছুঁয়ে রাখলো গলার নিচে, তারপর কাঁধে, বুকে। শক্ত দাঁতের দংশন যখন অনুভূত হলো তখন বক্ষ মাঝে পূর্ণির গলা দিয়ে ছিটকেল আর্তনাদ। Not a word, not even a moan, unless I give you permission. That's your punishment, darling. পূর্ণি তার চোখ খিচে শুধু বন্ধ রাখলো। হাত দুটো তার আগে থেকেই বলিষ্ঠ হাতে বন্দি, এমনকি পা দুটো। বলতে গেলে এখন সে পুরোপুরি রেহেবারের আন্ডারে। তাই তাকে না চাইতেও তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রেহেবার কোলে তুলে নিল এক পর্যায়ে পূর্ণিকে, পা বাড়ালো রুমের দিকে। কিন্তু না, পানিশমেন্ট দেওয়া আজ আর হলো না। রুমে আসার পর থেকেই সেই যে পূর্ণির হাঁচি কাশি শুরু হলো, তার কান, গাল, নাক সব লাল হয়ে গেল। দেখতে দেখতে জ্বর এলো গা কাঁপিয়ে। বকা খাওয়ার ভয়ে পূর্ণি ভেজা জামা দিয়েই নিজেকে আড়াল করার চেষ্টা করলো সামনে দাঁড়ানো অগ্নিরূপ ধারণ করা মানুষটাকে দেখে। রেহেবার বকতে গিয়েও ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে নিল। তারপর নিজেই পাশের রুমে গিয়ে পূর্ণি আর নিজের জামা এনে নিজে চেঞ্জ করে পূর্ণিকে চেঞ্জ করে দিল। ভাগ্যিস বুদ্ধি করে নিজেদের রুমে যায়নি, নইলে আর দেখতে হতো না। পূর্ণি কোনো রকমে ওষুধ খেয়ে মাথায় এলিয়ে দিতেই রেহেবার হেয়ার ড্রায়ার নিয়ে তার পাশে বসলো। তোয়ালে দিয়ে আর একবার লম্বা সর্পিল চুলগুলো মুছিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে সময় নিয়ে শুকিয়ে দিল। তারপর সব গুছিয়ে এসে বেডে পূর্ণির পাশে হেলান দিয়ে বসতেই পূর্ণি সরে গিয়ে রেহেবারকে জাপটে ধরে বুকে মুখ গুজল।
রেবার এক হাত দিয়ে জড়িয়ে ধরল নরম শরীরটাকে। পুনি করুণ মুখ করে ধরা গলায় মুখ উঁচিয়ে বলল, সরি। রেবার সেকেন্ডে সেই কথা না বুঝে ভ্রু কোচকালেও ধীরে ধীরে সেই কুচকানো ভ্রুজোড়া স্বাভাবিক করল। কোমল শরীরটাকে নিজের সাথে আরো জড়িয়ে নিয়ে পুনির মাথায় ঠোঁট ঠেকিয়ে বলল, পূর্ণিমা, তুমি জানো আমার তোমাকে নিয়ে সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটা? পুনি নাবোধক ঘাড় নেড়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রেবার পুনির ডান হাতে ঠোঁট ছুঁয়ে বলল, যখন তুমি সারাদিন ক্লান্তি শেষে আমার বুকে নির্ভরতার সাথে মাথা রাখো। বিশ্বাস করো যে আমি থাকতে কোনো বিপদ তোমার সংস্পর্শে আসতে পারবে না। অন্তরঙ্গ মুহূর্তেও যখন আমায় ভরসা করে নিজেকে আমার হাতে তুলে দাও, এই মুহূর্তগুলো আমার কাছে ঘনিষ্ঠতার থেকে অনেক বেশি দামি। পূর্ণিমা, আমার অনেক শখের তুমি, আর নিজের শখের জিনিস কিভাবে আগলে রাখতে হয় তা রেবার খুব ভালোভাবেই জানে। পুনি চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। এই মানুষটাকে ভালো না বেশে পারা যায়, যে তার সকল আবদার, সকল অভিযোগ মুখ বুঝে মেনে নেয়, নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখার চেষ্টা করে। এমন মানুষ পেয়ে পুনি নিজেকে অসম্ভব ভাগ্যবতী মনে করে। পুনি কান্নারত মুখেই হাসি নিয়ে রেবারের বুকে নিজের ঠোঁট জোড়া ছোঁয়ালো। এই বুক তার একমাত্র আশ্রয়, ভরসাস্থল। যখন সে নিজের জীবন নিয়ে কোনো রকম আশা, পরিকল্পনা, স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিল, তখন এই মানুষটা তার জীবনে এসে পুনরায় শেষ থেকে সূচনা করেছিল তার জীবনের। স্বয়ং সৃষ্টিকর্তাকে লাখ লাখ শুক্রিয়া জানালো সে এই মানুষটাকে তার জীবনে পাঠানোর জন্য। আজ সে সব দিক থেকে পূর্ণ, তার সব আছে, নিজের পরিচয়, ভরা সংসার, হীরামানিকের মতো 2 ছেলে, যত্নবান স্বামী, একটা মেয়ে, এর বেশি আর কি আশা করে জীবনে?